হ্যালো শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রি ক্লাসের অ্যাটম যে লেকচারটা ছিল সেটা তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত দুই ক্লাসের মধ্যে আমরা অ্যাটম সম্পর্কে জানছি। প্রিভিয়াস যে সেকেন্ড পার্টটা ছিল অ্যাটমে, সেটার মধ্যে আমরা ইলেকট্রন সম্পর্কে জানছি এবং ডায়াগ্রাম আকারে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় আমরা সেটা সম্পর্কে একটা আইডিয়া নিছি। এবং ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাস করে কিভাবে বন্ধন কাজ করে তার একটা স্লাইড, একটা ফ্লেভার আমরা নেওয়ার চেষ্টা করছি। এই ক্লাসে আমরা অ্যাকচুয়াল ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয়, ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, মানে 1s 2s 2p এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেই ব্যাপারটা এই ক্লাসে আমরা জানবো। তো ক্লাস শুরু করার আগে আমি খুব বেসিক একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখি, যেটা কিনা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 এর সাম আপ। সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি অ্যাটম নিয়ে। অ্যাটম, প্রত্যেকটা অ্যাটম পৃথিবীতে এখনো পর্যন্ত 118টা অ্যাটম আবিষ্কার করা হয়েছে। প্রতিটা অ্যাটমই মৌলিকভাবে তিনটা কণা দিয়ে তৈরি: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তো এই পরমাণুগুলোর যে তিনটা কণা আছে তার মধ্যে তাদের নেচারটা বোঝার জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কণাটা সেটা হচ্ছে ইলেকট্রন। কারণ ইলেকট্রনের উপর নির্ভর করে যে পরমাণুটা কার সাথে বন্ধন করবে, কিভাবে বন্ধন করবে, কয়টা ইলেকট্রন দান করবে বা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বা কয়টা ইলেকট্রন শেয়ার করবে, এই সব কিছু আসলে নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসটা দেখতে কিরকম সেটার উপর। এই জন্য আমরা আজকের ক্লাসে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় 1s 2s এই জিনিসটা আমরা আজকে শেখার চেষ্টা করব। তাহলে আমি শুরুতে তোমাদেরকে কিছু একটু কাঠখোট্টা টাইপসের কথা বলি। এগুলা একটু খাতা নাও, পড়ার টেবিলে যদি থাকো এখনই খাতা নাও, খাতা নিয়ে এগুলো একটু লিখো। তারপর আমরা আজকের ক্লাসেই কিভাবে 1s 2s যারা ইলেকট্রন বিন্যাস করতে পারো না বা ইলেকট্রন বিন্যাস টপিকটাকে ভয় পাও, তাদের আজকের ক্লাসটা তাদের জন্য মাস্ট। তোমরা আজকের ক্লাসটা করলেই পুরো জিনিসটা ধরে ফেলতে পারবা। তো আমরা প্রথমে কয়েকটা শব্দ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। প্রথমটা হচ্ছে অরবিট। প্রথম শব্দটা হচ্ছে অরবিট, বা বাংলায় যেটাকে আমরা বলি শক্তি স্তর। বাংলায় যেটাকে আমরা বলি শক্তি স্তর। দ্বিতীয় শব্দটা হচ্ছে আমাদের সাব অরবিট বা সাবশেল বলতে পারো, সাব অরবিট বলি, উপশক্তি স্তর। এটার ইংরেজি হবে উপশক্তি স্তর। তো শক্তি স্তর বলতে কোনগুলো আমরা একটু আগেই জানি, যে একটা পরমাণুর যদি নিউক্লিয়াস হয়, এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, এটাকে কেন্দ্র করে যে বৃত্তাকার গোল পথগুলো আছে যেগুলোর মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, এগুলোর নামই হচ্ছে আমাদের শক্তি স্তর, তাই না? এটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকেই জানি। প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে এক বা একাধিক উপশক্তি স্তর থাকতে পারে। এটাকে চিন্তা করতে পারো, প্রত্যেকটা জেলার আন্ডারে যেরকম অনেকগুলো উপজেলা থাকতে পারে, ঠিক সেরকম প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর কিন্তু থাকতে পারে। উপশক্তি স্তরগুলো কিরকম আমি একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। একটা উপশক্তি স্তরের নাম হচ্ছে এস, একটা উপশক্তি স্তরের নাম পি, একটার নাম ডি এবং একটার নাম এফ। এই চারটা উপশক্তি স্তর তোমাদের আপাতত জানতে হবে। এই চারটা জানলেই তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, ইলেকট্রন কনফিগারেশন, যে কোনো পরমাণু ইলেকট্রন কনফিগারেশন করতে পারবা। তো এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এই চারটা উপশক্তি স্তরের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, প্রথম যে শক্তি স্তর, সেই শক্তি স্তরটার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। পি নামক যে শক্তি স্তরটা আছে সেটার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। ডি নামক উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। এবং এফ নামক উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ 14টা। এই ব্যাপারটা তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে গোল গোলগুলো হচ্ছে শক্তি স্তর, সেগুলোর আন্ডারে আবার অনেকগুলো উপশক্তি স্তর থাকবে। উপশক্তি স্তর আমি এখানে 4 ধরনের লিখে দিলাম: এস, পি, ডি, এফ। এস এর মধ্যে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টা, পি এর মধ্যে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 6টা, ডি এর মধ্যে হচ্ছে 10টা এবং এফ এর মধ্যে হচ্ছে 14টা। এইবার আমরা এই যে প্রধান শক্তি স্তর যেগুলো আছে, উপশক্তি স্তর নিয়ে না, আমি এখন শক্তি স্তর নিয়ে আলোচনা করতেছি। মানে এই যে গোল গোলগুলোকে, তাহলে এটাকে ধরে নাও এটা হচ্ছে ফার্স্ট শক্তি স্তর, সেকেন্ড অরবিটাল, এভাবে করে এটা হইতে পারে থার্ড অরবিটাল, এভাবে করে। কোন অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটার একটা হিসাব আমরা করে ফেলতে পারি, যে প্রধান যে শক্তি স্তরগুলো আছে সেগুলোতে কয়টা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট, সর্বোচ্চ। যেমন প্রথমটাতে একটাও থাকতে পারে, প্রথমটাতে একটাও থাকতে পারে, আবার 2টাও থাকতে পারে, কিন্তু 3টা থাকতে পারে না। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। এটাকে ম্যাথ করে, মানে অঙ্ক করে এটাকে বের করা যায় যে কোন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে। তো এটার জন্য ফর্মুলাটা হচ্ছে, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটার ফর্মুলা হচ্ছে 2n²। এই ফর্মুলা দিয়ে আমরা কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা ইজিলি বের করতে পারি। কিভাবে? যে প্রথম শক্তি স্তরের জন্য যদি আমি n এর মান 1 ধরি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার 2 × 1² which means 2। এবং আমরা জানিও যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? তাহলে n এর মান ধরবো আমি 2। তাহলে ফর্মুলাতে যদি বসাই 2 × n এর জায়গায় 2 বসাবো, 2², তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন, মানে একটাও থাকতে পারবে, 2টাও থাকতে পারবে, 3 4 5 6 7 8 পর্যন্ত থাকতে পারবে হাইয়েস্ট, কিন্তু 8টার বেশি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারবে না। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা বের করার জন্য n এর মান ধরবো আমরা 3।
তাহলে 2 × 3² মিলে কত হয়? 2 × 3² মিলে 3² মানে 9, 9 দুগুণে কত হয়? 18, তাহলে হচ্ছে 18। একইভাবে n সমান যদি আমি 4 ধরি, চতুর্থ শক্তি স্তরে 2 × 4², যেটা কিনা 4² মানে 16, আর 2 হচ্ছে 32। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা এবং চতুর্থ শক্তি স্তরে 32টা। এভাবে করে তুমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে বের করতে পারো, বাট আমাদের ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য আপাতত এতটুকু লাগবে। তাহলে আমরা প্রধান যে শক্তি স্তরগুলো আছে সেগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করলাম, এবং উপশক্তি স্তর আমরা যে 4টা পাইলাম সেই 4টার মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটাও আমরা বের করে ফেললাম। এখন আমরা খুব সহজে ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। কিরকম? খেয়াল করো, দ্বিতীয় পার্টটার মধ্যে কিন্তু আমরা এরকম করে ইলেকট্রন বিন্যাস করছিলাম, মনে আছে কিনা দেখো। সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, এভাবে করে 1টা 2টা, তারপর 3 4 5 6 7 8 9 10, তারপর হচ্ছে 11। এটাও ইলেকট্রন বিন্যাস, তবে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করি মূলত বন্ধনকে বোঝার জন্য। এই জন্য এটা আসলে পুরোপুরি কারেক্ট নাই এই বিন্যাসটা, এটা হচ্ছে মূলত, এটাকে আমরা ডায়াগ্রাম বলি আসলে। তো প্রশ্ন যদি কখনো দেখো ডায়াগ্রাম আকারে বিশ্লেষণ করো, তাহলে তোমাকে বেসিক্যালি এভাবে করে আঁকতে বলতেছে টিচার। তো এই ডায়াগ্রামটা মূলত আমরা আঁকি বন্ধনকে ভালো মতো বোঝার জন্য। তবে ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে ভালো মতো করতে হয়, এভাবে আসলে করাটা করতে পারো 1 থেকে 20 পর্যন্ত বন্ধনকে বোঝার জন্য। বাট এর বেশি যদি তুমি করতে যাও, 30 35 40 এরকম কিছু যদি করতে যাও, তোমাকে অবশ্যই 1s 2s 2p বা এই যে এই ফরম্যাটে আসতে হবে। অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাসের ফরম্যাট সেটাই এখন আমরা শিখবো এই ভিডিওর মধ্যে। তাহলে খেয়াল করো, তাহলে এইটাকে আমরা বলি আসলে কি বলতো, এটাকে আমরা বলি ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাস। ডায়াগ্রাম, এটা হচ্ছে ডায়াগ্রাম। তা আমরা ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাস শুধু বন্ধনের ক্ষেত্রে করব। অন্যান্য ক্ষেত্রে যদি পরীক্ষায় তোমাকে বলে ইলেকট্রন বিন্যাস করতে, তুমি অবশ্যই এখন আমরা যেটা শিখবো সেইভাবে করে ইলেকট্রন বিন্যাসটা করবা। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। খেয়াল করো, যেহেতু আমরা বলছি যে প্রথম শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে ধরে নাও এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর এবং এটা চতুর্থ শক্তি স্তর, ধরে নাও এইভাবে করে আছে। তো প্রথম শক্তি স্তরে যদি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে প্রথম শক্তি স্তরের মধ্যে কয়টা উপশক্তি স্তর থাকবে বলো তো? যদি তুমি বলো যে ভাইয়া এই 2টা উপশক্তি স্তর থাকবে, তো এই 2টা উপশক্তি স্তর যদি থাকে তাহলে কিন্তু একটা ঝামেলা, কারণ এটাতে ইলেকট্রন থাকতে পারবে 2টা, এটাতে পারবে 6টা। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন মিলে যাচ্ছে কত? 8টা। কিন্তু 8টা তো আসলে থাকবে না, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টা। তাহলে পি কোনোভাবেই এখানে থাকবে না, এখানে শুধুমাত্র কে থাকবে বলতো? এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে এস, কারণ এস এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ 2টা। দ্বিতীয় শক্তি স্তরে যদি আমি চিন্তা করি যে এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। তাহলে এখানে 8টা মিলানোর জন্য এখানে এস অরবিট সাব অরবিটও থাকবে, পি সাব অরবিটও থাকবে, তাহলে এখানে এসও থাকবে, এখানে পিও থাকবে। আবার তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? এই যে এই জায়গায় দেখো 18টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 18টা ইলেকট্রন মিলানোর জন্য আমার এই যে 6 আর 2 যোগ করলে আমি পাচ্ছি 8, 8 আর 10 যোগ করলে আমি পাচ্ছি কত? 18। তার মানে এই ক্ষেত্রে 18টা ইলেকট্রন মিলানোর জন্য আমার এস থাকবে, পি থাকবে এবং ডিও থাকবে। এই সবগুলো যোগ করলে আমি কত পাবো? আমি 18 পাবো। ঠিক একইভাবে চতুর্থ শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 32টা। তাহলে এস, পি, ডি এবং এফ এই সবগুলো যোগ করলে আসলে কত আসবে? 32 আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম শক্তি স্তরে শুধু এস সাবঅরবিটকে আমি পাবো, দ্বিতীয় শক্তি স্তরে এস কেও পাবো, পি কেও পাবো, তৃতীয় শক্তি স্তরে এস, পি এবং ডি 3টাকেই পাবো, এবং চতুর্থ শক্তি স্তরের মধ্যে এস, পি, ডি, এফ 4টাকেই পাবো। তাহলে জিনিসটা কিন্তু একটা মিল আছে, প্রথম শক্তি স্তরে 1টা সাবঅরবিট, দ্বিতীয় শক্তি স্তরে 2টা সাবঅরবিট, তৃতীয় শক্তি স্তরে 3টা সাবঅরবিট, চতুর্থ শক্তি স্তরে 4টা সাবঅরবিট। এই সাবঅরবিটগুলোকে এই শক্তি স্তরের সাথে মিল রেখে রেখে বোঝানোর জন্য, এটা যেহেতু প্রথম শক্তি স্তরের এস, এই জন্য এটাকে বলা হয় 1s, এটা দ্বিতীয় শক্তি স্তরের এস 2s, দ্বিতীয় শক্তি স্তরের পি 2p, তৃতীয় শক্তি স্তরের এই 3টাই হচ্ছে 3s 3p 3d, এবং চতুর্থ শক্তি স্তরের এই 4টা হচ্ছে 4s 4p 4d এবং 4f। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটুকু যদি আমরা বুঝি, তাহলে আমি এই পাশে কিন্তু সর্বোচ্চ লিখে দিচ্ছি যে কয়টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন থাকতে পারবে বলে 1s, এখানে 8টা ইলেকট্রন থাকতে পারবে বলে এস আর পি, এখানে 18টা ইলেকট্রন থাকতে পারবে বলে এস, পি আর ডি, আর এখানে 32টা ইলেকট্রন থাকতে পারবে বলে এস, পি, ডি এবং এফ। তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি। এইবার একটু খেয়াল করো, আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাই, খেয়াল করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করব। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি তো জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে সোডিয়ামের ইলেকট্রন থাকবে কয়টা? 11টা ইলেকট্রন থাকবে। তো
তো প্রথম শক্তি স্তর থেকে আসবে, কারণ আমরা এভাবে যখন গোল গোল করে করছিলাম তখন আর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এভাবে করে ক্রমান্বয়ে গেছিলাম। তাহলে ইলেকট্রন আগে প্রথম শক্তি স্তরে প্রবেশ করবে, ঠিক আছে? এই যে কথাটা, এই ইলেকট্রন নিম্ন শক্তি স্তর আগে ফিল আপ করবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। একটা বিজ্ঞানী এই 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 ফর্মুলাটা দিছিল, এবং এই ফর্মুলাটার নাম হচ্ছে আফবাউ ফর্মুলা। জার্মান একটা ওয়ার্ড। আফবাউ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ধাপে ধাপে তৈরি করা, ছোট থেকে বিল্ডিং আপ। আচ্ছা যাই হোক, তাহলে এই 11টা ইলেকট্রনকে আমি বসানোর জন্য অবশ্যই আমার 1s কে লাগবে, প্রথম শক্তি স্তর লাগবে। এবং 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ? আমরা জানি s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তাহলে 1s2 উপরে পাওয়ার আকারে লিখবা 1s2। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা 1s 2s এগুলোকে 1s স্কয়ার 2s স্কয়ার এই নামে ডাকি না, এগুলোকে আমরা 1s2 2s2 এভাবে করে ডাকি। তাহলে এটা হচ্ছে 1s2 গেল, 2টা ইলেকট্রন আমি এই জায়গায় দিলাম, আমি এটা বোঝার জন্য রাখতেছি, 2টা ইলেকট্রন আমি এই জায়গায় দিলাম। দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। তাহলে 2 আর 8 মিলে 10 হবে, কিন্তু আমার লাগবে 11টা। তার মানে আমাকে তৃতীয় শক্তি স্তরের S পর্যন্ত আসা লাগবে। কথাটা বুঝতে পারছো? 11টা ইলেকট্রন, কিন্তু প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে প্রথম আর দ্বিতীয় মিলে 10টা। আমাকে আরো এক ধাপ যেতে হবে, তৃতীয় শক্তি স্তরে S পর্যন্ত যেতে হবে। তাহলে খেয়াল করো 1s2 2s 2s s এর মধ্যে এটা 2s হোক আর 1s হোক আর 3s হোক, s যেখানেই পাবা সেখানে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। তাহলে 2s এর মধ্যেও তোমাকে 2 দিতে হবে। এবার আসো, এখানে পাইলাম ইলেকট্রন 2টা। 2s এর পর কে বলতো? 2s এর পর হচ্ছে 2p। p এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। তাহলে 2p 6। তাহলে এখানে কয়টা হইলো? এখানে এখনো পর্যন্ত হইলো 10টা। তোমাকে আরো এক ঘর যেতে হবে, তাহলে 3s টা লিখতে হবে তোমাকে। এই যে 3s লিখলা, এখন 3s এর যদি তুমি 2টা ইলেকট্রন দিয়ে দাও তাহলে তো টোটাল ইলেকট্রন হয়ে যাবে 12টা। সোডিয়ামে তো 12টা ইলেকট্রন নাই, সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 11টা। তাহলে s এর মধ্যে সবসময় 2টা ইলেকট্রন দিতে হবে, এটা বাধ্যতামূলক না। এখানে 2 বলতে আমি বোঝাতে চাইছি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, তুমি চাইলে একটাও দিতে পারো। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের নিড হচ্ছে একটা, আর এই জন্য আমরা এখানে দিব 1। তাহলে এটাই হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। খুব সহজ না? আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। লেটস সাপোজ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেন হচ্ছে 8। তাহলে 8 মানে কত পর্যন্ত যাবে একটু চিন্তা করো। প্রথমে 1s এ থাকবে 2টা ইলেকট্রন, 2s এ থাকবে অবশ্যই 2টা ইলেকট্রন, তাহলে 2 এ 2 হলো 4। 2p তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু 6টা যদি আমি দেই তাহলে এই 6 আর এই 4 মিলে 10টা হয়ে যাবে। কিন্তু অক্সিজেন তো 10টা ইলেকট্রন নাই, তাহলে আমার এই জায়গায় দিতে হবে 2p4। এটাই হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এটার বেসিকটা একটু জেনে নিলাম। আমি আরো কিছু তোমাদেরকে করে দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়। এই আমি করার সময় আমি তোমাকে সাজেস্ট করতেছি তুমি ভিডিওটা পজ করে আমি করার আগে তুমি নিজে করে তারপর মিলাইও আমার সাথে, ওকে? তাহলে আমি এখন করব হচ্ছে, ধরে নাও হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে একটা মাত্র ইলেকট্রন আছে, তাহলে 1s দিব। 1s এর মধ্যে সর্বোচ্চ 2টা থাকতে পারে, কিন্তু আমার যেহেতু এখানে ইলেকট্রন একটাই, জন্য আমি দিব 1s1। একইভাবে আমি মনে করো এখানে দিলাম হচ্ছে বোরন। বোরন কততে? আমরা জানি 5-এ। তাহলে এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিবা, পরমাণুর নামগুলা। যারা অষ্টম নবমে আছো তারা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে ফেলো, আর দশম একাদশ দ্বাদশ যারা আছো তারা 1 থেকে 50 এবং 50-এর বাইরে অনেকগুলো পরমাণুর নামও তোমার মনে রাখা লাগবে। তো বোরনের ক্ষেত্রে যদি আমি করি তাহলে যে সেটা দাঁড়াবে হচ্ছে 1s2 2s2, তাহলে 4টা হয়ে গেল, আর 2p দিয়ে আমি দিব 1। এই হচ্ছে ব্যাপার। তাহলে এগুলো হচ্ছে ছোটখাটো, আমরা 1 থেকে 10 বা 11 এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাসই করতেছি। আমি যদি একটা বড় ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি সেটা দেখতে কিরকম হবে, চলো এবার সেটা দেখি। তাহলে আমি এই 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 সোডিয়ামটা মুছে দিচ্ছি। সোডিয়ামটা মুছে আমি এখানে মনে করো এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে? আচ্ছা পটাশিয়াম না, আমি আগে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিন হচ্ছে 17 নম্বর একটা পরমাণু। 17 নম্বর বলতে বোঝাতে চাচ্ছে এটা প্রোটন সংখ্যা 17, তার মানে নিরপেক্ষ ক্লোরিনের জন্য ইলেকট্রন সংখ্যাও হওয়া লাগবে কয়টা? 17টা। তাহলে 17টা ইলেকট্রন বিন্যাস আমি কিভাবে করব খেয়াল করো। অবশ্যই আমাকে প্রথম শক্তি স্তরে 2টা দিতে হবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা দিতে হবে, তাহলে 2 আর 8 মিলে হবে 10। এবং এরপর তৃতীয় শক্তি স্তরে কোথাও গিয়ে আমাকে থামতে হবে যাতে 17টা আমি মিলাইতে পারি। তাহলে খেয়াল করো 1s এর মধ্যে দিব 2টা, 1s2 2s2, তাহলে হইলো কয়টা? 4টা। তারপর দিব 2p6, তাহলে কয়টা হইলো? 10টা। তারপর 2p এর পর কে আছে? 3s এ দিব 2টা, তাহলে হইলো 12টা। এবং 3p এ সর্বোচ্চ 6টা দিতে পারবো, কিন্তু 6টা দিলে টোটাল ইলেকট্রন হয়ে যাবে 18টা, কিন্তু আমার তো টোটাল ইলেকট্রন আছে 17টা, তাহলে আমি এখানে কয়টা দিব? 2p5। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এটার স্ট্রাকচার, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে তোমরা এই নিয়মে প্রায় 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস একদম ইজিলি করে ফেলতে পারবা। একটু সমস্যায় পড়বা 19তম ইলেকট্রন বিন্যাসে কি কিরকম সমস্যাটা, আমি সেটা তোমাদেরকে একটু দেখাই। যে 19তম ইলেকট্রন বিন্যাসটা যখন তোমরা করতে যাবা, তো আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, আমি এই জায়গায় করতেছি, খেয়াল করো।
তাহলে এটা হচ্ছে পটাশিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে ইলেকট্রনও থাকবে কয়টা? 19টা। তাহলে শুরুতে করে ফেলো, যে এটা তো সহজ, 1s2 2s2 2p6, তাহলে কত পর্যন্ত হইলো এখানে? 10টা। তারপর 3s2 3p6, কয়টা হয়ে গেল? 18টা হয়ে গেল। এখন আরেকটা ইলেকট্রন দেওয়ার জন্য পি এর পর আমাদের স্বভাবতই কলম চলে যায় কোথায়? 3d তে। কিন্তু তোমাকে একটু বুঝতে হবে যে ইলেকট্রন বিন্যাসের একটা রুলস হচ্ছে 3d তে না গিয়ে 4s টা আগে চলে আসবে। এক্ষেত্রে 3d তে না গিয়ে আগে চলে আসবে 4s, তারপর আবার আসবে 3d। এটা একটু তোমার এই ইয়া হতে পারে, যেটা কিটা কেমন কথা, তৃতীয় শক্তি স্তর ফিল আপ না করে হঠাৎ করে চতুর্থ শক্তি স্তর আমি কেন যাব? এটার পেছনে কারণ হচ্ছে এই সাব অরবিট গুলারও আবার শক্তি আছে। এই সাব অরবিট গুলোর মধ্যে যেটার শক্তি কম, ইলেকট্রন আগে সেটাতে প্রবেশ করবে। সেজন্য এই 2s এর তুলনায় 1s এর শক্তি কম, এই জন্য সবার আগে ইলেকট্রন প্রবেশ করতেছে 1s এ। 1s এর তুলনায় 2s এর শক্তি একটু বেশি, এই জন্য এরপর প্রবেশ করতেছে 2s এ। আবার 2s এর তুলনায় 2p আর 2s এর মধ্যে 2p এর শক্তি একটু বেশি, এই জন্য 2s এর পর 2p তে প্রবেশ করতেছে। 3s এর শক্তি 2p এর তুলনায় একটু বেশি, এরপর 3s এ যাচ্ছে, এটার শক্তি আরেকটু বেশি, এই জন্য 3p তে যাচ্ছে। এই জায়গায় এসে 3d আর 4s এর মধ্যে যেটা শক্তি কম ওইটাতে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ শক্তি কম থেকে বেশির দিকে যায়। তাহলে এই দুইটার মধ্যে যেটা শক্তি কম সেটাতে আগে প্রবেশ করবে। এবং 4s এর শক্তি, এই যে 4s এর শক্তি 3d অপেক্ষা আসলে কম, সরি 3d অপেক্ষা মানে 3d এর শক্তি হচ্ছে বেশি, 4s এর শক্তি হচ্ছে কম। এই জন্য ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। যদি তোমার কাছে এটা একটু বেশি কঠিন লাগে যে এগুলো আমি মনে রাখবো কিভাবে, যে ইলেকট্রন 1s 2s 2p 3s 3p পর্যন্ত সিরিয়াল ওয়াইজ গেছে, হঠাৎ করে 3d আর 4s এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল, 4s এ আর ইলেকট্রন আগে প্রবেশ করতেছে, এগুলো আমি মনে রাখবো কিভাবে? মনে রাখার একটা উপায় তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই উপায়টা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো। তোমরা 1s 2s 2p অরবিটাল গুলোকে এভাবে করে সাজাবা। এই যে প্রথম শক্তি স্তরে শুধু 1s থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 2s এবং কি থাকে? 2p থাকে। তৃতীয় শক্তি স্তরে 3s ও থাকে, 3p ও থাকে, 3d ও থাকে। চতুর্থ শক্তি স্তরে 4s থাকে, 4p থাকে, 4d থাকে এবং 4 কি থাকে? 4f পর্যন্ত থাকে। তাহলে এইবার এইবার তুমি যদি এই জায়গাটার মধ্যে, আচ্ছা আমি হাতে আঁকতেছি, এই জায়গায় যদি ব্যবহার করে অ্যারো আঁকো, খেয়াল করবে, যদি অ্যারো চিহ্ন আঁকো, এবার যদি অ্যারো চিহ্ন আঁকো, তাহলে প্রথমে কার উপর দিয়ে এভাবে করে আমরা কোনাকুনি অ্যারো চিহ্ন আঁকতে থাকবো। আঁকলে প্রথমে অ্যারো চিহ্নটা কাকে স্বীকার করছে বলতো? 1s কে স্বীকার করছে। তারপর আবার যদি অ্যারো চিহ্ন আঁকো, কাকে স্বীকার করলো? 2s কে স্বীকার করলো। তারপর যদি আবার অ্যারো চিহ্ন আঁকো, তাহলে প্রথমে কাকে স্বীকার করলো? অ্যারো চিহ্নটা প্রথমে এদিক থেকে এসে 2p কে স্বীকার করলো, তারপর 3s কে স্বীকার করলো, তাহলে 2p, তারপর হচ্ছে 3s। এরপর অ্যারো চিহ্নটা এসে খেয়াল করো, প্রথমে স্বীকার করলো 3p কে, তারপর স্বীকার করলো কাকে? দেখছো 3p এর পর কে চলে আসছে? 4s চলে আসছে। তারপর যখন আরেকটা অ্যারো আঁকবা তখন আসছে কে? 3d। তাহলে এভাবেও তুমি চাইলে মনে রাখতে পারো যে 3s 3p এর পর 4s আসবে, তারপর 3d আসবে। তাহলে আমরা যদি এখন এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, এখানে তো 18 পর্যন্ত হয়ে গেছে, 19তম ইলেকট্রনটা আমি কাকে দিব এটা যদি চিন্তা করি, তাহলে আমি দেখতেছি যে 3p এর পর ইলেকট্রন যাচ্ছে কার কাছে? 4s এর কাছে। তাহলে 4s এর দুইটা দিতে পারবো আমি সর্বোচ্চ, কিন্তু দুইটা দিলে কিন্তু আমার ইলেকট্রন হয়ে যাবে 20টা। তাহলে আমাকে 19টা মিলানোর জন্য ইলেকট্রন দিতে হবে একটা। এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই নিয়ম অনুসরণ করে তুমি ইজিলি 1 থেকে 30 পর্যন্ত বা এর বেশিও চাইলে কি করতে পারো? ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারো। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা আমি আপাতত এতটুকুতে রাখতেছি, ভিডিও একটু বড় হয়ে গেছে। পরের ভিডিওতে আমি ইলেকট্রন বিন্যাসের কয়েকটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এতটুকু।